এইরকম একটা সুন্দর রাস্তা, দুই পাশে সারিবদ্ধভাবে তাল গাছ, আর এরকম ফাঁকা একটা সুন্দর রোড, আর দুই পাশে এরকম কুয়াশা ঠান্ডা ওয়েদার। ওফ, জাস্ট ফিল করার মতো একটা ওয়েদার। আর এই যে যেটা বলতেছিলাম ভিডিওতে, হাই হ্যালো, কি অবস্থা, ভালো আছো? ভালো থাকো ভাই। এই ট্রাক বাস এইগুলা যেভাবে চাপ দেয় আসলে এদের জন্য আর চিলমুড়ে ড্রাইভ করা যায় না। তখন করবেন কি, আপনি রোডের মিডিলতে যাবেন আর এরকম করবেন। এই যে দেখেন, বাসটা আমাকে চাপ দিত, তার আগে আমি তাকে চাপ দিয়ে দিলাম। এতক্ষণ কাজ করতেছিল, হঠাৎ করে ব্রেক ধরতে যেয়ে দেখি ব্রেক কাজ করে না। যাই হোক, কোনো ইমার্জেন্সি সিচুয়েশন ছিল না, দ্যাটস ওয়াই প্রবলেম হয় নাই। হোয়াট ইজ আপ এভরিওয়ান, এখন সময় 5টা 15। এখন আমি বের হইলাম ঢাকার উদ্দেশ্যে। আর এই সময়টাতে রওনা দেওয়ার প্রধান কারণটা তো আপনারা বিগত ভিডিওতে দেখেছেন, যে দিনের রোদ গরমের জন্য এই সময়টাতে আমি বের হই সব সময়। তো রোদ উঠতে উঠতে দেখা যায় অর্ধেক পথ অতিক্রম করতে পারি, এই জন্য এই সময়টাতে বের হওয়া। আর এই সময়টাতে বের হইলে গ্রামের দিকে একটা বিষয় খুব সাবধানের সহিত চলতে হবে, সেটা হচ্ছে যে রাস্তার এই পাশ থেকে ওই পাশে কুকুর অথবা শিয়াল এই ধরনের প্রাণীগুলো অনেক সময় দৌড় দিয়ে রাস্তা পারাপার করতে চায় বা পার হয়ে যায়। তো এইটা একটু রিস্কি, এটা একটু খেয়াল রেখে চলতে হবে। আর অবশ্যই একটা আইডিয়াল স্পিডের মধ্যে চলতে হবে, যাতে করে সাডেন যদি সামনে দিয়ে একটা শিয়াল দৌড় দেয়, সাডেন যেন কন্ট্রোল করতে পারি, সেইভাবে চলতে হয়। আসলে গ্রামে বাইক রাইডিংয়ের ক্ষেত্রে বিশেষ কিছু সিগমা রুলস অ্যাপ্লাই করতে হয়, আদারওয়াইজ দেখা যায় অনেক রিস্কি হয়ে যায়। যেমন গ্রামের বাচ্চা কাচ্চারা অনেক সময় দৌড় দেয়, সেটা কিভাবে ড্রাইভ করতে হবে। আবার গ্রামে অনেক গরু ছাগল থাকে, সেগুলোর বিষয়ে একটু সচেতন থাকতে হয়। আবার এই যে কুকুর শিয়াল এগুলোরও একটা বিষয় থাকে। তো সব কিছুই মাথায় রেখে চলতে হয়। শহরে এই জিনিসগুলো থাকে না, শহরে এইগুলো ছাড়া বাকি সব কিছু থাকে, মানুষের জ্যাম, গাড়ি ঘোড়ার জ্যাম, আর এদিকে এগুলো। যাই হোক, একটু আগে ফজরের নামাজ শেষ হয়েছে, এরপরে বের হয়েছি। আর একটু আগে বেরোতে চাইলাম, ফজরের আজান যখন দেয় তখনই বেরোতে চাইছিলাম, কিন্তু একটু লেট হয়ে গেল। সমস্যা নেই, সাবধানের সহিত যাই। আর এখন মোটামুটি অন্ধকার, চারিপাশ তেমন কিছু দেখা যাচ্ছে না। একটু সকাল হোক, তারপরে আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব। গাইস, আরেকটা বিষয় লক্ষ্য করলাম মাত্র, গ্রামের দিকে এত বেশি কুয়াশা, কি বলবো আসলে। এই যে রাস্তার দুই পাশ দিয়ে ফাঁকা মাঠের দিকে তাকাইলে দেখা যায় সম্পূর্ণ কুয়াশা। এই যে রাস্তাতেও হয়তো বা একটু দেখা যাচ্ছে, কতটুকু আসলে ক্যামেরাতে আসতেছে আই ডোন্ট নো, বাট রাস্তাটা মোটামুটি আছে। আর দুই পাশে তো অনেক বেশি, একদম শীতকালীন কুয়াশার মতো মনে হচ্ছে, এটা কোনো উইন্টার সিজন। আর এই জন্যই গ্রামের দিকটা দেখা যায় যে দিনে মোটামুটি গরম থাকলেও রাতে রাতে অনেক বেশি ঠান্ডা থাকে, কম্বল কাঁথা গায়ে দিয়ে ঘুমাইতে হয় এই সময়েও, এতটাই ঠান্ডা থাকে। তো এটাই হচ্ছে বিশেষ কারণ। আসলে এটা মরুভূমির ওয়েদার নাকি কিসের ওয়েদার আই ডোন্ট নো, বাট মজাই লাগে আমার কাছে বিষয়টা। আর এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে ড্রাইভ করতে এত বেশি ভালো লাগে, বডি সতেজ থাকে, মন সতেজ থাকে, সব কিছু মিলাই অনেক ভালো লাগে। গাইস, ক্যামেরায় আসলে কতটুকু আসতেছে আই ডোন্ট নো, বাট আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে সম্পূর্ণ রোড তো ফাঁকায়, পাশাপাশি সাইডের যে ওয়েদারটা, এইটা এই সময়ে আসলে পাওয়াটা অনেক ভাগ্যের বিষয়, আমি যেটা মনে করি। কারণ জাস্ট এই ওয়েদারটা শুধু শীতকালেই পাওয়া যায় অন্যান্য জায়গায়। গ্রামে এখনও এই পরিমাণ ওয়েদার ঠান্ডা যে কুয়াশায় সামনে দেখা যাচ্ছে না, এই যে সামনে কিছুই দেখা যায় না, একটু দূর পর থেকে আর কিছুই দেখা যাচ্ছে না, এত পরিমাণে ওয়েদার ঠান্ডা এবং কুয়াশা। তো আপনারা যারা বাইক রাইড করে বিভিন্ন জায়গায় ট্যুর দেন অথবা এই সময় বের হওয়ার অভিজ্ঞতা আছে, তারা এই বিষয়টা ফিল করতে পারবেন যে ওয়েদারটা আসলে কত ভালো লাগতেছে। আর এইরকম একটা সুন্দর রাস্তা, দুই পাশে সারিবদ্ধভাবে তাল গাছ, আর এরকম ফাঁকা একটা সুন্দর রোড, আর দুই পাশে এরকম কুয়াশা ঠান্ডা ওয়েদার। ওফ, জাস্ট ফিল করার মতো একটা ওয়েদার। আর এই যে যেটা বলতেছিলাম ভিডিওতে, হাই হ্যালো, কি অবস্থা, ভালো আছো? ভালো থাকো ভাই।
এই মহাশয়গুলো যখন তখন কোন দিক থেকে যে উড়ে চলে আসবে সামনে দিয়ে, এইটা আসলে খেয়াল না করতে পারলে আরো রিস্কি। এইটা তো আসলে কিছুই না। হ্যাঁ, একটু আগে আরেকবারও এরকম হয়েছে, আরেকটা কুত্তা পাশ দিয়ে যাচ্ছিল, সেটা আমি দেখিই নাই, মানে উনি অন্ধকারের মধ্যে যাচ্ছে আমি দেখিই নাই। তো যখন কাছাকাছি চলে গেছি হঠাৎ করে উনি রোড ক্রস করতে গেছে, তো সাডেন হার্ট ব্রেক করতে হয়েছে। তো যেহেতু প্রিপেয়ার ছিলাম এইসব বিষয়গুলো নিয়ে, সো ইজিলি কন্ট্রোল করতে পারছি, আল্লাহর রহমতে সমস্যা হয় নাই। সময় 6:30 এখন। আর এখন হচ্ছে দুপচাচিয়া মোড় অতিক্রম করলাম, বগুড়ার পথে যাচ্ছি, বগুড়ার দিকে। আর এইদিকে বাতাসের চাপটা অনেক বেশি, মানে 70-তে যাচ্ছি, 80-তে যাচ্ছি, এরপরও এত বেশি বাতাস, মনে হয় যে চাপ দিয়ে আরেক দিকে নিয়ে চলে যাবে, এতটা চাপ বাতাসের। নর্মালি এত চাপ থাকে না, সকাল থেকে হয়তো বা আজকে একটু বাতাসের চাপ বেশি। একটা বিষয় একটু বলে রাখি গাইস, সেটা হচ্ছে হাইওয়েতে যখন চলাচল করবেন, এই ট্রাক বাস এগুলা যেভাবে চাপ দেয়, আসলে এদের জন্য চিলমুড়ে ড্রাইভ করা যায় না। তখন করবেন কি, আপনি রোডের মিডিলতে যাবেন আর এরকম করবেন। এই যে দেখেন, বাসটা আমাকে চাপ দিত, তার আগে আমি তাকে চাপ দিয়ে দিলাম, দ্যাটস ওয়াই সে আমাকে আর চাপ দিতে পারবো না। হয় চাপ দিতে হবে, না হলে চাপ খেতে হবে, বিষয়টা হয়ে গেছে এখন এরকম। আসলে চিলমুড়ে ড্রাইভ করার সময় শেষ, এখন মনে করেন যে বেদবের মতোই ড্রাইভ করতে হবে, এছাড়া আসলে বেদক কালচারের মধ্যে টিকে থাকা মুশকিল। কারণ এরা এমন কাজ করে, ওভারটেক এদের কাছে নেশা নাকি পেশা, আই ডোন্ট নো। ওভারটেকিং করার জন্য এদিকে যদি কেউ মরেও যায়, রাস্তা থেকে লাফ দিয়ে ডেনে নেমে চলে যায়, তারা এটা কোনো মানে নজরে নেয় না যে আরেকজন মানুষের সমস্যা হচ্ছে কিনা, এটা তারা তাদের নলেজে থাকেই না কখনো। তাদের চাপ দেওয়া না দেওয়া ডাজেন্ট ম্যাটার, তাদের ওভারটেক করতে হবে এনি হাউ, স্পেস থাক না থাক, অপর পাশে গাড়ি থাক না থাক, এগুলো দেখার কোনো প্রশ্নই ওঠে না। কে কোন দিক দিয়ে কীভাবে যাচ্ছে যাক, তাদেরকে চাপ দিতে হবে। সো চাপ খাওয়ার চাইতে বেটার চাপ দেওয়া। সো যখনই দেখবেন যে 2-3টা বাস ট্রাক একসাথে আসতেছে, তখনই বুঝবেন তারা কেউ না কেউ ওভারটেক করবে। সো আপনি আপনার স্পেস তৈরি করে নিয়ে তাদেরকে টুস টুস করে এইভাবে লাইট দিবেন আর হর্ন চাপবেন মিনিমাম 10 থেকে 15 বার। এই আমার বাণীটা যদি মনে রাখতে পারেন, হাইওয়েতে ড্রাইভ করে অনেক সহজ হয়ে যাবে। না হলে দেখবেন যে চাপ খাইতে খাইতে জীবন তেনা হয়ে যাবে। সামনে আরেকটা হয়তো দেখাতে পারবো কিভাবে চাপ দিতে হয়। এই হলো থেরাপি। উনি শিওর ওভারটেক করতো, কিন্তু আমার কনফিডেন্সের ঠেলায় উনি চাপে গেছে। এগুলোর সুযোগ দিলে আপনাকে ডেনে পড়ে থাকতে হবে। এই যে আরেকজন ভিআইপি, ভালো আছো? দুইটা দই নিয়ে নিলাম। ঈদে বাড়ি যাওয়ার সময়ও নিয়ে গেছিলাম আম্মুর জন্য, আম্মু দইটা পছন্দ করছে, দইটা ভালো, এই জন্য আবারও এই দোকানে আসলাম। এবার ঢাকায় নিয়ে যাব, ঢাকায় যেয়ে খাবো, কারণ রোজার মধ্যে আমি ঢাকায় দই খাইতে পারিনি। হাটি কুমড়োর মোড় অতিক্রম করলাম, এখন সময় 8:06। আর সামনে কোথাও দাঁড়াবো, ফুড ভিলেজ অথবা সামনে কিছু একটা পেলে দাঁড়াবো, কারণ আমার অনেক আগে থেকে নাস্তার খিদে লাগছে। আর এই পর্যন্ত আসছি শুধু বগুড়াতে 2 মিনিটের মতো দাঁড়ানো হয়েছে দই নেওয়ার জন্য, এছাড়া বাইকটাকেও রেস্ট দেওয়া হয় নাই। যদিও 4V-তে আমি কোনো প্রবলেম ফেস করি না, আগে যখন জিক্সার ছিল, জিক্সার 50 কিলোমিটার রান করার পরে পায়ে এমন তাপ লাগতো যে এটা আসলে সহনশীল না, অনেক হিটিং ইস্যু ছিল, এবং ওটাকে রেস্ট না দিলে পরবর্তীতে ড্রাইভ করতে অনেক কষ্ট হয়ে যেত, আর সাউন্ড চেঞ্জ হয়ে যায় 50 কিলো রান করে। কিন্তু 4V-তে এরকম কোনো সমস্যা নাই। এমনও হয়েছে 4V নিয়ে আমি 300 কিলো টানা রাইড করছি, মাঝখানে শুধু ম্যাক্সিমাম 1 মিনিটের জন্য একবার দাঁড়ানো হয়েছে এরকম। তারপরও কোনো হিটিং ইস্যু নাই, কোনো প্রবলেম নাই, কোনো সাউন্ড প্রবলেম নাই। কিন্তু জিক্সারে এরকম সমস্যা বেশি হয়। যমুনা সেতুর প্রবেশ মুখে চলে আসলাম। বাহির বলে দূরে থাকুক, ভিতর বলে আসুক না, ভিতর বলে দূরে থাকুক, বাহির বলে আসুক না।
একটা নদী, কখন যে কোন দিক দিয়ে চর জেগে ওঠে বলা মুশকিল। এই দিক দিয়ে দেখতেছি অনেক বড় চর, তার ওই পাশে থাকবে আরেকবার নদী, আর এই পাশে নদী, মাঝখানের জায়গাটা চর উঠেছে। এবার গাইস সাডেন খেয়াল করলাম সামনের ব্রেক কোনো কাজ করে না। আই ডোন্ট নো হোয়াই। এতক্ষণ কাজ করতেছিল, হঠাৎ করে ব্রেক ধরতে যেয়ে দেখি ব্রেক কাজ করে না। যাই হোক, কোনো ইমার্জেন্সি সিচুয়েশান ছিল না, দ্যাটস ওয়াই প্রবলেম হয় নাই। এখন দেখাই, এই যে সামনের ব্রেক 3-4 বার প্রেস করার পরে কখনো একবার ধরে, ম্যাক্সিমাম টাইম ধরে না। এই যে ফুল প্রেসারে ধরে রাখছি, কোনো কাজ করতেছে না। আবার ধরছি, কাজ করে না। একটু একটু কাজ করতেছে, একটু একটু কাজ করতেছে, এবার কাজ করতেছে। জানি না এরকম কেন হলো, একটু দাঁড়াইতে হবে। এই অবস্থায় আসলে ড্রাইভ করে যাওয়া পসিবল না। বাইকের অনেক সমস্যা, সামনের টায়ারের বিট অলমোস্ট শেষ, আবার এদিকে সাসপেনশন দুইটাই হার্ড হয়ে আছে, ব্রেকের প্রবলেম, সব কিছু মিলায় আসলে এইভাবে ড্রাইভ করাটা অনেক কষ্টসাধ্য এবং রিস্কি। সামনে কোনো একটা মোড় দেখে একটু দাঁড়াবো, চাটা খাবো, আর ব্রেকটা দেখি কি হইলো। রেস্ট দেওয়ার পরে ঠিক হয় কিনা দেখা যাক, না হলে আশপাশে কোনো জায়গায় দেখাইতে হবে, কারণ এই ব্রেক ছাড়া আসলে যাওয়া সম্ভব না এই মুহূর্তে। আর পেছনের ব্রেকটাও অনেক লুজ হয়ে গেছে, নেমে ওইটা একটু টাইট দিব, যেহেতু সামনেরটা কাজ করতেছে না ঠিক মতো। তো আপাতত পেছনের সাপোর্টে চলতে হবে। আচ্ছা, ব্রেকটার একটা বিষয় আইডেন্টিফাই করতে পারলাম, সেটা হচ্ছে যদি সোজা এমনি টান দিই, লিভার যদি সোজা ধরি, এই যে কোনো কাজ করতেছে না। যদি একটু নিচু করে টান দিই তাহলে কাজ করতেছে, আবার একটু আপার অ্যাঙ্গেলে টান দিলে কাজ করতেছে। তো আপাতত এইরকম অবস্থাতেই যাচ্ছি, আর কিছু করার নাই। এদিকে আশেপাশে কোনো মেকানিকও পাচ্ছি না, দাঁড়ানোর মতো কোনো স্কোপও নাই। আর এই রোডটা ধরে মোটামুটি চন্দ্রা পর্যন্ত এরকমই, চন্দ্রা না গাজীপুর হয়ে যাব, গাজীপুর পর্যন্ত এরকমই পাবো। ঘড়িতে সময় এখন 10টা 58, 6 ঘন্টা লাগলো আসতে। আর গাজীপুর আসার পরে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম, আল্লাহ তাআলার অশেষ রহমতে চলে আসছি, বনশ্রীতে ঢুকতেছি এখন। কোনো রকম সমস্যা পোহাইতে হয় নাই। আর ব্রেকিংয়ের প্রবলেমটা দেখে শুনেই আসছি, ওই যে একটু বললাম নিচের দিকে একটু প্রেস করে ধরলে হালকা কাজ করে, ওইভাবে আর কি যতটুকু কাভার করা যায় ডিস্টেন্স মেনটেন করে এবং যতটুকু সম্ভব কম স্পিডে চালিয়ে আসার চেষ্টা করছি। তো আজকের মতো ভিডিও এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।